তো আমরা প্রথমেই চলে আসছি আমাদের ফ্রন্ট পেজে কলেজের নাম এবং ঠিকানা, সেই সঙ্গে নিজের নাম, মেথড, সাবজেক্ট, কোর্স নেম ইত্যাদিগুলো লিখতে হবে। এরপরে রয়েছে গাইডের সার্টিফিকেট বা যে স্যারের আন্ডারে থাকবে সেই প্র্যাকটিকামটি সেই স্যারের সার্টিফিকেট দিতে হবে। এরপরে অ্যাকনোলেজমেন্ট, নেক্সট টাইটেল অফ দ্য প্র্যাকটিকাম, আমাদের টাইটেলটার নাম হচ্ছে প্রিপারেশন অফ ব্লু প্রিন্ট অ্যান্ড এ কোশ্চেন পেপার বেঙ্গলি সাবজেক্টের উপর। নেক্সট হচ্ছে ইন্ডেক্সটা ফাঁকা রাখা হয়েছে কারণ ইন্ডেক্সটা যার যেমন পেজ লাগবে এখানে সেই অনুযায়ী পেজ অনুযায়ী সাজাতে হবে, তো প্রত্যেকে সেম হবে না। তো এরপরে আমরা আছি থিওরিটিক্যাল পার্টি। একটা প্র্যাকটিকাম লিখতে গেলে প্র্যাকটিকাম মানে হচ্ছে তার ব্যবহারিক অংশ, সেখানে যেমন হাতে কলমে বা বাস্তবিক অর্থে ব্যবহৃত করতে হবে, সেই সঙ্গে তার থিওরিটিক্যাল পার্টও সে তার মধ্যে ইনক্লুড না করলে জিনিসটা ভালো দেখায় না। তো প্রথমে আমরা দেখব যে ব্লু প্রিন্ট বলতে কী বোঝায় এবং তার সুবিধা অসুবিধাগুলো কী কী। তো ব্লু প্রিন্টের যদি আমরা বাংলা বলি তাহলে একটা হচ্ছে নকশা। যদি আমরা একটা বাস্তব উদাহরণ দিই, ধরো একটা বাড়ি তৈরি করা হবে, বাড়ি তৈরি করার আগে কি করা হয়, ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা নকশা বানিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে সেই নকশা অনুযায়ী কাজ করা হয়। তো এই ব্লু প্রিন্টটা হচ্ছে এক ধরনের নকশা। একটা যে কোশ্চেন পেপার বানানো হবে মূল্যায়নের জন্য ছাত্রছাত্রীদের, তার আগে একটা নকশা বানিয়ে নেওয়া হয় যে আমি এরকম মাঝারি মানের প্রশ্ন রাখবো, কঠিন মানের প্রশ্ন রাখবো, জ্ঞানমূলক প্রশ্ন এতটা রাখবো, তার একটা চূড়ান্ত নকশা তৈরি করে নেওয়া হয়। তো একজন টিচারের অবশ্যই এই ব্লু প্রিন্ট সম্পর্কে ধারণা থাকা উচিত, সেই জন্য এই প্র্যাকটিকামটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে ব্লু প্রিন্ট সম্পর্কে বলা হলো। এরপরে ব্লু প্রিন্টের যে ধারণা এবং সংজ্ঞাটা কি সেটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে ব্লু প্রিন্ট গঠনের উদ্দেশ্যগুলো কি সেই উদ্দেশ্যগুলো তুলে ধরা হলো। তোমরা কিছু পয়েন্ট কমিয়ে দিতে পারো। এরপরে ব্লু প্রিন্টের গুরুত্ব, অতঃপর ব্লু প্রিন্ট গঠনের সুবিধাগুলো কি কি রয়েছে, এগুলো মোটামুটি থিওরিটিক্যাল পার্ট চলছে প্র্যাকটিকামটির। এরপরে ব্লু প্রিন্ট তৈরি করতে গেলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো তুলে ধরা হয়েছে। এরপরে ব্লু প্রিন্ট তৈরি করার ধাপগুলো কি, প্রথম ধাপ হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ করা, দ্বিতীয় ধাপ অভিজ্ঞার বিষয় নির্বাচন করা, অতঃপর বিষয় মূল পাঠ এভাবে ভেঙে দেওয়া হয়েছে। এরপরে প্রশ্নের প্রকৃতি নির্ধারণ করা, নৈর্ব্যক্তিক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন। অতঃপর এখানে দেখো শিক্ষণের উদ্দেশ্যাবলীর ভিত্তিতে যে নম্বর বিভাজন, জ্ঞানমূলক প্রশ্ন। তো মোটামুটি জ্ঞানমূলক প্রশ্নটা 30 থেকে 40-এর মধ্যে রাখলে ভালো হয়। সেই সঙ্গে দক্ষতামূলক প্রশ্ন, এটা একজন ছাত্রছাত্রী যখন পড়াশোনা করবে সে খুব বেশি কিছু দক্ষ হবে এটা ভাবা ভুল, সেক্ষেত্রে এখানে দক্ষতামূলক 10 থেকে 15% ঠিক আছে। আচ্ছা, তো এরপরে ব্লু প্রিন্টের এখানে একটা নকশা দেখানো হয়েছে যে কীরকম হবে ব্লু প্রিন্টটা। আচ্ছা, এটা ছোটো করে দেখায়। এখানে ব্লু প্রিন্টের নকশাটা দেখানো রয়েছে যে উপ-একক জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক, মোট নম্বর আর শতকরা নম্বর। আচ্ছা, এরপরে ব্লু প্রিন্টের অভিক্ষাপত্র নির্মাণ। তো ব্লু প্রিন্টের যে অভিক্ষাপত্র নির্মাণ হবে সেটা তার ফরম্যাটটা এখানে দেওয়া হয়েছে। বাম দিকে থাকবে বিষয়, শ্রেণী, একক, ডান দিকে পূর্ণমান আর সময়। তারপরে লেখার ফরম্যাটটা এখানে দেওয়া হয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো, এরকম ফরম্যাট হয়, তোমরা প্রশ্নে দেখেছো। তো এই ফরম্যাটটা এখানে দেওয়া হয়েছে যে কেমন দেখতে হয় একটা প্রশ্নপত্র, তো তার একটা ফরম্যাট তুলে ধরা হলো। তো এই ফরম্যাটে পরে এরপরে আমরা কোশ্চেন দেখব। এবার চলে আসছি আমাদের যেটা মেন পার্ট, ব্যবহারিক ক্ষেত্র। ব্যবহারিক ক্ষেত্র মানে যে আমরা যে নকশাটা বানাবো এবং তার ভিত্তিতে একটা প্রশ্ন করে দেখাবো। তো একটা চ্যাপ্টার চুজ করে নিতে হবে, সেই চ্যাপ্টার থেকে আগে ওই ব্লু প্রিন্ট বানাতে হবে, তারপরে সেই ব্লু প্রিন্ট অনুযায়ী প্রশ্ন বানাতে হবে। তো এই প্রসঙ্গে বলে রাখি, সাধারণত একটা বাড়ির ক্ষেত্রে কি হয়, বাড়ির ক্ষেত্রে আমরা প্রথমে নকশা বানাই, তারপরে বাড়িটা বানাই, সেক্ষেত্রে সুবিধা হয়।
কিন্তু আমাদের এই কোশ্চেন বানানোর ক্ষেত্রে যেটা শর্টকাট রুলস সেটা হচ্ছে যে আগে যদি আমরা নকশা বানাই তারপর প্রশ্ন বানাতে গেলে সমস্যা হয়। তো এটা নিজে যদি বানাতে হয় তাহলে অবশ্যই বেটার হচ্ছে আগে প্রশ্নটা বানাতে হবে, তারপরে নকশাটা বানাতে হবে, মানে উল্টোভাবে করলে পরে কাজটা সুবিধা হয়। যদিও এটা ব্যাক প্রসেস আর কি। তো এটা কিন্তু যেটা নিয়ম সেটা যে আগে ব্লু প্রিন্ট হবে তারপরে প্রশ্ন বানাতে হবে। তো যাই হোক, এটা বলে রাখলাম, তোমাদের সুবিধা হবে। এটাই করা হয়, মানে আগে যখন এক্সটার্নাল আসতো তখন সবাই আগে প্রশ্নটা বানিয়ে নিত, তারপরে ব্লু প্রিন্টের জায়গাটা ফাঁকা রাখতো, সেখানে ব্লু প্রিন্টটা বানিয়ে নিত। তো যাই হোক, এখানে একটা টপিক চুজ করা হয়েছে, সেটা হচ্ছে ক্লাস 10 থেকে বাংলা বিষয়ের উপরে ক্লাস 10 থেকে এককের নাম হচ্ছে পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো আমরা এখানে যে কোশ্চেন পেপারটা বানাবো সেটা হচ্ছে 50 মার্কের। তো এখানে 50 মার্কের না দিয়ে অনেক সময় কলেজ থেকে 30 মার্কের, 25 মার্কের, 20 মার্কের ইত্যাদি মার্কস উল্লেখ করে থাকে। তো সমস্ত কিছুই একই রকম, জাস্ট প্রশ্ন যেমন নেবে সেই অনুযায়ী মার্কসটা চেঞ্জ হবে। তো আমরা এরপর দেখাবো যে কিভাবে এই 50 মার্কটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। সব প্রথমে আগে ব্লু প্রিন্ট বানাতে হবে। তাহলে এই যে পথের দাবি, এই চ্যাপ্টার থেকেই আমরা 50 মার্কের প্রশ্ন করব। তো কিভাবে প্রশ্ন করব, অ্যাকচুয়ালি একজন টিচার যে প্রশ্ন করবে তার স্কিলটা বাড়ানোর জন্য এই প্র্যাকটিকামটি গুরুত্বপূর্ণ। তো প্রথমে থাকছে সারণী 1। সারণী 1-এ কী করা হচ্ছে, সারণী 1-এ এই যে চ্যাপ্টারটা রয়েছে পথের দাবি, এই চ্যাপ্টারটাকে 5টা পার্টে ভাগ করে নেওয়া হয়েছে, 5টা উপ এককে। কী কী? ক, খ, গ, ঘ, ঞ। তো এখানে এগুলো আছে। তো এবার এই 5টা উপ এককে আবার নম্বর নেওয়া আছে কত? ক যে উপ এককটা রয়েছে তাতে নম্বর নেওয়া হয়েছে 8। তাহলে 50-এর মধ্যে 8 নেওয়া হয়েছে। তাহলে শতকরা কত হচ্ছে? 50-এর মধ্যে 8, তাহলে 100-এর মধ্যে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 8 দুগুণে 16% হয়ে গেল। তারপরে খ নম্বর যে উপ একক, এখানে নেওয়া হবে 6 নম্বর। 50 মার্কের মধ্যে 6 নম্বর প্রশ্ন এই উপ একক থেকে করা হবে, যে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশের পরিচয়। তো তাহলে 50 মার্কের মধ্যে 6 মার্ক এই খ উপ একক থেকে নেওয়া হলে তাহলে এর পার্সেন্টেজ কত হচ্ছে? 12%। একই রকমভাবে গ উপ এককে নেওয়া হবে 14 মার্ক, মানে পার্সেন্টেজের হিসাবে 28% হচ্ছে। ঘয়ে হচ্ছে 16%, এই 16 মার্ক মানে 32%। ঠিক আছে, এটা 50 মার্কের হিসাবে করেছিলাম। তাই যদি তোমাদের 30 মার্কের হিসাবে বলে তাহলে 30-এর মধ্যে 8 হলে কত পার্সেন্ট হচ্ছে সেটা ওই 30 মার্কের হিসাবে বের করতে হতো। তো এখানে 50 মার্ক করে দেওয়াতে সুবিধা হয়েছে কি, 2 দিয়ে গুণ করলে পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি। তো পার্সেন্টেজ বের করা তো তোমরা জানো 100-এর মধ্যে কত, এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, তো সারণী 1 হলো। এরপরে আমরা চলে আসছি সারণী 2-তে। এখানে হচ্ছে উদ্দেশ্য অনুসারে নম্বর বিভাজন। তো এখানে দেখো যে আবার উপ এককের যে প্রতীকগুলো ছিল সেগুলো বসলো, ক, খ, গ, ঘ, ঞ। এরপরে উপ এককের বিবরণ। এবার এই উপ এককের আবার প্রত্যেকটা উপ একক থেকে উদ্দেশ্য অনুযায়ী প্রশ্ন করানো হয়, যেমন জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক। তো তোমরা জানো কোর্সে 9-এ পড়েছো যে জ্ঞানমূলক প্রশ্ন কোনগুলো হয়। জ্ঞানমূলক প্রশ্ন মানে যেগুলো ছাত্রছাত্রীরা রিমেম্বার করতে পারে, অর্থাৎ স্মরণ করতে পারে, যেমন কাকে বলে, সংজ্ঞা দাও, হ্যাঁ এই বিজ্ঞানসম্মত নাম কি, এই যে এই সমস্ত যে প্রশ্নগুলো হয় এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এবং একটা প্রশ্নপত্রতে জ্ঞানমূলক প্রশ্নটা সব থেকে বেশি রাখতে হয়। এরপর হচ্ছে বোধমূলক প্রশ্ন, মানে কিছু ব্যাখ্যা করতে পারা, কিছু উদাহরণ দাও, এগুলো হচ্ছে বোধমূলক প্রশ্ন। এরপরে প্রয়োগমূলক প্রশ্ন কোনগুলো, যেগুলো পার্থক্য নিরূপণ করো, সেগুলো হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এরপরে দক্ষতাধর্মী প্রশ্ন কোনগুলো, যেমন হয়তো কোনো রচনা লিখতে দেওয়া, তারপরে কোনো ছবি অঙ্কন করা বা নিজের মতামত ব্যক্ত করা, অর্থাৎ যে ও দক্ষতা অর্জন করবে এই টাইপের যে প্রশ্নগুলো। তো এবার এই বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কোন উপ একক থেকে কত নেওয়া হয়েছে, যেমন ক উপ একক থেকে জ্ঞানমূলক প্রশ্ন নেওয়া হবে 8টাই, বাকি বোধ, প্রয়োগ, দক্ষতা নেওয়া হবে না। তো ক উপ এককে শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। আর আমরা দেখেছিলাম যে ক উপ একক থেকে 8 মার্ক নেওয়া হবে, তাই 8 হলো, এবং সেটা জ্ঞানমূলক প্রশ্ন হবে। খ উপ একক দেখো কোনো জ্ঞানমূলক প্রশ্ন নেওয়া হবে না, বোধমূলক প্রশ্ন নেওয়া হবে 2 মার্কের, প্রয়োগমূলক প্রশ্ন নেওয়া হবে 4 মার্কের, কারণ খ উপ একক থেকে আমরা আগেই বলেছিলাম যে 6 মার্ক নেব। আচ্ছা, এরপরে গ উপ একক থেকে জ্ঞানমূলক প্রশ্ন 2, বোধমূলক প্রশ্ন 4, দক্ষতামূলক প্রশ্ন 10। টোটাল আমরা গ উপ একক থেকে 16 বলেছিলাম, 16কে ভাগ করে দেওয়া হলো।
তো এইভাবে ঘ এবং উতে টোটাল আমরা ডিস্ট্রিবিউশনটা দেখলাম। এবার দেখো তাহলে জ্ঞানমূলক প্রশ্ন কত মার্ক হলো। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে 8, 2 আর 6, টোটাল কত হচ্ছে 16 মার্ক। তাহলে 50-এর মধ্যে 16 মার্ক থাকছে জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে 50-এর মধ্যে 16 যদি জ্ঞানমূলক হয় তাহলে 100-তে কত, 100-তে 32, তাহলে বললো শতকরা হার হচ্ছে 32%। একই রকমভাবে বোধমূলক প্রশ্ন আছে 14 মার্কের, তাহলে 50-এর মধ্যে 14, তার মানে 100-তে কত, 100-তে হচ্ছে 28%। এইভাবে প্রত্যেকটা প্রয়োগমূলকের 20%, দক্ষতামূলক 20%, আর টোটাল হচ্ছে 100। আচ্ছা, তাহলে আমরা উদ্দেশ্য অনুযায়ী দেখলাম জ্ঞানমূলক প্রশ্ন 32%, বোধ 28, প্রয়োগ 20, দক্ষতা 20। এরপরে আমরা চলে আসছি টেবিল নাম্বার 3-তে, প্রশ্নের ধরন অনুসারে নম্বর বিভাজন। তো এখানে প্রশ্নের ধরন কি কি হয় আমরা থিওরিটিক্যাল যখন এখানে দেখালাম যে বিভিন্ন ধরনের হয়, নৈর্ব্যক্তিক, তারপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনাধর্মী। এখন নৈর্ব্যক্তিক প্রশ্ন কোনগুলো? নৈর্ব্যক্তিক প্রশ্ন হচ্ছে 8 ধরনের হয়, যেমন হচ্ছে শূন্যস্থান পূরণ করা, সত্য মিথ্যা, এমসিকিউ, এগুলো হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো 1 মার্কের 1 বাক্যে লেখা, সেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো 2 মার্কের হয়তো লিখতে হয় 3-4 লাইনে, সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর রচনাধর্মী, রচনাধর্মী মানে তো জানো অনেক বড় লিখতে হবে। আচ্ছা, তো এবার ক যে উপ একক আছে সেই ক উপ একক থেকে যে আমরা টোটাল 8 মার্ক নিব বলেছিলাম, তো 8 মার্কের মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 4 মার্কের আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4 মার্কের, দিয়ে টোটাল 8 মার্ক হয়ে গেল। এরপরে খ উপ একক থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 2, সংক্ষিপ্ত থাকবে 4, টোটাল 6 মার্ক নিয়েছিলাম, 6 মার্ক হয়ে গেল। এরপরে গয়ে 2, 4, 10 নেওয়া হবে, ঘয়ের হচ্ছে 4, 6, 4, 14 হবে, আর উতে নৈর্ব্যক্তিক 2, অতি সংক্ষিপ্ত 4, দিয়ে টোটাল 6 হলো। তাহলে দেখো টোটাল নৈর্ব্যক্তিক প্রশ্ন কত মার্কের নেওয়া হলো? 14 মার্কের। তাহলে পার্সেন্টেজের হিসাবে কত হবে? 100-তে 50-এর 14 নিয়েছি, তাহলে 100-তে 28%। তাহলে অতি সংক্ষিপ্ত কত হলো? 28%, সংক্ষিপ্ত উত্তরধর্মী 24%, আর রচনাধর্মী হচ্ছে 20%। তো শতকরা হার বের করা হলো। এখানে সময়টা উল্লেখ করে দেওয়া হয়েছে, সময় নৈর্ব্যক্তিকের জন্য 12 মিনিট, 18 মিনিট, 30 মিনিট, 30 মিনিট, টোটাল 1.5 ঘন্টা মানে 90 মিনিট। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা সারণী নাম্বার 4। এবার 4 নম্বর সারণীটা, এবার যে প্রশ্ন যেমন হবে সেই অনুযায়ী এখানে ভাগ করা হয়েছে যে 1-এর যে ক উপ একক ক থেকে প্রশ্নের ধরন নৈর্ব্যক্তিক, উদ্দেশ্য হচ্ছে জ্ঞানমূলক, আর এর জন্য সময় বরাদ্দ 1 মিনিট, নম্বরও 1, আর এই এর কাঠিন্যর মাত্রা হচ্ছে এটা হবে সহজ ধরনের। তো এখানে কি ধরনের প্রশ্ন রাখা হবে? সহজ, মাঝারি ইত্যাদি এখানে তুলে ধরা হয়েছে। তারপরে 1-এর গেল, 1-এর পর 2-এর ক, খ, গ, ঘ, উ, চ, তারপরে 3-এর ক, খ, গ, ঘ, আর 4-এর একটাই প্রশ্ন 4-এর ক, এবং সেটা গ চ্যাপ্টার থেকে নেওয়া হবে, রচনাধর্মী, দক্ষতামূলক, এটার জন্য 30 মিনিট বরাদ্দ, আর নাম্বার হচ্ছে 10, এটা একটু কঠিন হবে। আচ্ছা, তো এই গেল। এরপরে চলে আসছে আমাদের আসল কাজ। এবার যে ব্লু প্রিন্টটা রেডি করা হয়েছিল সেই ব্লু প্রিন্টের উপর বেস করে এবার প্রশ্ন করা হবে। তাহলে 1-এর কতে ওখানে বলে দেওয়া হয়েছিল কোন চ্যাপ্টার থেকে নেওয়া হবে এবং কেমন প্রশ্ন নেওয়া হবে। তো এখানে প্রথম প্রশ্নটি দেখো এমসিকিউ আছে, তারপর একটা এমসিকিউগুলোর মধ্যে নৈর্ব্যক্তিকগুলো আছে। এরপরে 2-এ বলা হয়েছিল 2-এ শূন্যস্থান পূরণের প্রশ্ন রাখা হয়েছে। 3 নম্বরে যে ধরনের নকশা করা হয়েছিল সেই অনুযায়ী প্রশ্ন বানানো হয়েছে। এরপরে 4 নম্বরে যে একটি বড় প্রশ্ন কথা বলা হয়েছিল সেই বড় প্রশ্ন, না 4-এ সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, এরপরে হচ্ছে রচনাধর্মী প্রশ্ন ছিল 10 মার্কের, তো 3টের মধ্যে একটা করতে হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের টোটাল যে নকশা এবং তার প্রশ্ন। এবার আমরা চলে আসছি আমরা যে প্র্যাকটিকামটা করলাম তার কনক্লুশনে। তো এখানে কনক্লুশনটা তুলে ধরা হয়েছে। এরপরে লাস্টে দিতে হবে কি, আমাদের এই প্র্যাকটিকামটা করতে গিয়ে যে সমস্ত রেফারেন্স দরকার হয়েছে সেই রেফারেন্সগুলো তুলে ধরা হয়েছে। এখানে কিছু বইয়ের নাম এখানে লিখে দিতে হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর তোমাদের যে সমস্ত প্র্যাকটিকাম দরকার সেগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। অন্য কোনো প্র্যাকটিকাম দরকার হলে কমেন্ট করে জানাবে, আর পিডিএফের জন্য যে কমেন্ট সেকশানে যে নাম্বার আছে সেই নাম্বার থেকে পেয়ে যাবে।